২০২২ বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল সামর্থ্য চর্চার বড় একটা বিষয় ছিল রিজার্ভ বেঞ্চের মার্কেট ভ্যালু। ২০২৬ বিশ্বকাপে এসে সেটা হয়ে যায় কোচ কার্লো অ্যানচেলোত্তির সিভি। মিডিয়া থেকে শুরু করে সমর্থক সর্বত্রই এই চর্চা ছিল প্রবলভাবে। ৪ বছর আগের বিশ্বকাপে ব্রাজিলের মূল একাদশের বাইরে যারা ছিলেন, যারা বেঞ্চ গরম করে রাখতেন, সেই প্লেয়ারদের মার্কেট ভ্যালু যে আরো অনেক টাইটেল কন্টেন্ডার টিমের মূল একাদশের চেয়েও বেশি, এই চর্চাটা হয়েছে না প্রবলভাবে? এবং তাতেই কি ওই ঘোষণাটা ছিল না যে ব্রাজিলের তো বিশ্বকাপ জয় কেবল সময়ের ব্যাপার? ঠিক তেমনিভাবে এইবার ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি, ক্লাব ফুটবলের যিনি সর্বকালের অন্যতম সেরা কোচ, তার ওই ভীষণ সমৃদ্ধ সিভি নিয়েই তো মিডিয়া থেকে শুরু করে সমর্থক চর্চা হয়েছে প্রবল। এবং সেইখানটা তো অনুচ্চে যেন সেই ঘোষণাটাই ছিল, আনচেলত্তি যখন এসেছেন ব্রাজিল তো বিশ্বকাপ জিতবেই। কিন্তু দুইবারই বিশ্বকাপ থেকে ব্রাজিলের করুণ বিদায় ঘটে। কোচ কার্লো অ্যানচেলত্তির কোচিং নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা কারোই নেই, কিন্তু এই নরওয়ের বিপক্ষে যেই ম্যাচটাতে হেরে ব্রাজিল বিদায় নিয়েছে, সেই ম্যাচে আনচেলত্তি যেইভাবে অ্যাপ্রোচ করেছেন, যেইভাবে দলকে খেলেছেন, যেইভাবে স্কোয়াড সিলেকশন 11 সিলেকশন করেছেন, যেই ফরমেশনে দলকে তিনি সাজিয়েছেন, সেগুলো আসলে ভীষণ রকমের প্রশ্নবিদ্ধ। এবং ওভারঅল এই বিশ্বকাপে ব্রাজিলের এই ট্র্যাজেডিটা ক্ষেত্রটা বোধহয় প্রস্তুত হয়ে গিয়েছিল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই। ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, ২০১৮ বিশ্বকাপে বা ২০২২ বিশ্বকাপে যেইভাবে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেটাকে আপনি বলতে পারেন টু সাম এক্সটেন্ট আনলাকি। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে পরাজয়টাকেও তাই বলতে পারেন। কিন্তু এই ম্যাচটাতে এইবার নরওয়ের কাছে ব্রাজিল যেভাবে হেরেছে, সেইটাকে কোনোভাবেই দুর্ভাগা বলার উপায় নেই। বরং নরওয়ে ব্রাজিলকে একেবারে আউটপ্লেড করেছে এবং সেই জায়গাটাতে কোচ কার্লো অ্যানচেলত্তির দায় অবশ্যই আছে। প্রথমত তিনি দলটাকে যেভাবে সেট আপ করেছেন, সেইটা আসলে একটা কাউন্টার অ্যাটাকের জন্য, ট্রানজিশনাল ফুটবলের জন্য তিনি দলটাকে সেট করেছেন। প্রতিপক্ষের পায়ে বল থাকুক, কোনো অসুবিধা নেই। আমরা সিট ব্যাক করব। যখনই সুযোগ পাবো তখনই দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার চেষ্টা করব। এটা কি ব্রাজিলের ফুটবল? এইভাবে কি ব্রাজিল খেলে কখনো? এটা কি হয়? আপনি দেখেন আজকের এই ম্যাচটাতে ব্রাজিলের বল পজিশন ছিল মাত্র ৩৩%, নরওয়ের ছিল ৬৭%। সেই কারণেই আমি বলছি, এই ম্যাচে ব্রাজিলের অ্যাপ্রোচটাই ছিল ছোট দলের মতো। অ্যাপ্রোচটাই ছিল আন্ডারডগের মতো। এবং সেই অ্যাপ্রোচটা কোচ কার্লো অ্যানচেলত্তির ব্লুপ্রিন্টে। ব্রাজিলের এই ম্যাচে মিডফিল্ড বলতে আসলে কোনো কিছুই ছিল না। কাজেমিরো এবং ব্রুনো গিমেরেস। কাজেমিরো ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন অনেক আগে। আনচেলত্তি দায়িত্ব নিয়েই ব্রাজিলের তিনি কাজেমিরোকে ফিরিয়ে এনেছেন আবার জাতীয় দলে ১.৫ বছর পরে। এবং সেই কাজেমিরো তাকে লাস্ট ম্যাচটাতে একটা বিগ পারফরম্যান্স দিয়েছিলেন বটে জাপানের বিপক্ষে। প্রথমার্ধে কাজেমিরো যে পারফরম্যান্স ছিল তাতে পৃথিবীর 99% কোচই তাকে তুলে নিতেন। আনচেলত্তি তার উপরে ভরসা রেখেছেন। সেকেন্ড হাফে কাজেমিরো প্লেয়ার অফ দ্য ম্যাচের মতো একটা পারফরম্যান্স উপহার দিয়েছেন। কিন্তু কোনো না কোনো ম্যাচে তো তিনি এক্সপোজ হবেনই। এই ম্যাচে হয়েছেন। তার ওই লেগও এখন আর নাই। তার ওই মানে সেই পুরনো দিনের কাসেমিরো ছায়া মাত্র তিনি এখন। ফলে তাকে মিডফিল্ডে বাইপাস করে যাওয়াটা নরওয়ের জন্য ভীষণ রকমের ইজি হয়েছে। কার্লো আনচেলত্তি এই ম্যাচটাতে মিডফিল্ডার ৩ জন খেলাননি। লুকাস পাকেতার ইনজুরিটা যে ব্রাজিলের জন্য এত বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে ভাবাই যায়নি। ইনফ্যাক্ট এইখানটাতে তিনি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে একাদশে নিয়েছেন। ওই মিডফিল্ডটা তার লাইটই ছিল এবং সেই মিডফিল্ডের দখল নেওয়াটা নরওয়ের জন্য কোনো প্রবলেমই হয় নাই। আনচেলত্তির আরেকটা ব্লান্ডার ছিল, ব্লান্ডার আমি বলব, ব্রুনো গিমেরেসকে তুলে নেওয়া। ব্রাজিলের একমাত্র প্রোগ্রেসিভ পাসার এই টিমের মিডফিল্ডের মধ্যে ব্রুনো গিমেরেস। তাকে তিনি তুলে নিলেন। তার বদলে এডারসনকে নামালেন। টিমটাকে আরো বেশি কাউন্টার অ্যাটাকের জন্য সেট করলেন। ফলে নরওয়ে হেসে খেলে তারা এই জায়গাটাতে ম্যাচ ডমিনেট করতে পেরেছে এবং ওই সময়টা গিয়েই তারা ২টা গোল আদায় করে নিয়েছে। কোচ কার্লো অ্যানচেলত্তি
এইবারে বিশ্বকাপ স্কোয়াডে যাদের উপরে আস্থা রেখেছেন, যাদের তিনি 11-এ খেলিয়েছেন, তারা আসলে কতটা এটার যোগ্য? কাসেমিরোর কথা আমি বললাম। ধরেন দানিলো, রাইট ব্যাক, 34 বছর বয়সী, যিনি এখন ক্লাব ফুটবলেও রাইট ব্যাক পজিশনে খেলেন না। ফ্ল্যামেঙ্গোতে তিনি ফার্স্ট 11-এও সুযোগ পান না নিয়মিত। রিজার্ভ সেন্টার ব্যাক হিসেবে তিনি খেলেন। সেই দানিলোকে রাইট ব্যাকের দায়িত্বটা দেওয়া হয়েছে এবং এই ম্যাচে যে ব্রাজিল 2 টো গোল খেয়েছে, দুটোই কিন্তু সেই রাইট সাইড দিয়েই অ্যাটাক হয়েছে, ব্রাজিলের রাইট ব্যাকের সাইডটা দিয়েই। এবং আনচেলত্তির এই জায়গাটাতেও ওই দায় নিতেই হবে। আনচেলত্তি এই পুরো ওয়ার্ল্ড কাপে এনরিককে আন্ডার ইউজ করেছেন। হ্যাঁ, এনরিক আজকের ম্যাচেও যখন নেমেছেন তখন একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছেন, সেটা তিনি কাজে লাগাতে পারেননি। কিন্তু তার মানে যদি এইটা হয় যে না, এনরিক এখন যথেষ্ট ম্যাচিউরড না, ফলে এরকম চান্স তিনি মিস করবেন, ফলে তাকে আসলে ইউজ করা অতটা হলো না। ব্রাজিলের এই টিমের আনচেলত্তির কাছে তো আর কিছু নাই। ফলে এনরিককে আরো অনেক বেশি এই জায়গাটাতে ইউজ করা দরকার ছিল বলেই আমার কাছে মনে হয়। এবং বড় একটা যে ভুল ব্রাজিল করেছে সেটা হচ্ছে আনচেলত্তির কন্ট্রাক্টটা 2030 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো, সেইটা এই বিশ্বকাপের আগে আগে। আনচেলত্তি যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, তাকে 2 বছর 3 বছর ধরে ব্রাজিল ফুটবল ফেডারেশন চেস করে অবশেষে যখন তাকে গত বছর পেয়েছে, তখন যদি 2030 পর্যন্ত কন্ট্রাক্টটা হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2026 বিশ্বকাপের আগে আগে যখন 2030 বিশ্বকাপ পর্যন্ত কন্ট্রাক্ট বাড়ানো হয়, তার মানে 2026 বিশ্বকাপটা ব্রাজিল ছেড়ে দিল। এই বিশ্বকাপটা ব্রাজিল পারবে না। আনচেলত্তির জন্য 1 বছর সময় যথেষ্ট না। 100% ট্রু, আনচেলত্তির জন্য 1 বছর সময় যথেষ্ট না। কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে আগে যখন ওইটা 2030 পর্যন্ত কোচের কন্ট্রাক্টটা বাড়ানো হয়, যে ওয়ার্ল্ড কাপে কি হবে সেইটা কেউ জানে না। তার মানে এই বিশ্বকাপটা ব্রাজিল আসলে ছেড়েই দিয়েছিল। ওইটা ভীষণ রকমের নেগেটিভ বার্তা পুরো টিমটার মধ্যে যায় বলে আমার কাছে মনে হয়। যদি 2030ই কোচের লক্ষ্য থাকবে, তাহলে কি কারণে এই বৃদ্ধাশ্রমে চলে যাওয়া, এলপিআর এ চলে যাওয়া, ফুটবলের ওল্ড হোমে চলে যাওয়া ফুটবলারদেরকে তিনি স্কোয়াডটাতে নিলেন? স্কোয়াডটাতে না, তিনি 11 এ পর্যন্ত ট্রাস্ট করলেন। সেই কাসেমিরো, সেই দানিলো, সেই মার্কিনিওস। 2030 এর এরা কেউ হিসাবের মধ্যে থাকবে না। তাহলে এখন কেন নিলেন? ইভেন 2030টাই যদি টার্গেট হয়, তাহলে প্রশ্ন তুলতে পারেন নেইমারই বা কি কারণে আনচেলত্তি নিয়েছেন নেইমারকে? আনচেলত্তি তো টাইম এন্ড এগেইন বলেছেন যে তার টিমে হাফ ফিট আনফিট প্লেয়ারের কোনো জায়গা নেই এবং 1 বছর সময় তিনি নেইমারকে দলেও নেননি, ডাকেননি একবারও। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতেই নেইমারকে নিয়েছেন যখন, তখন আবার এই ম্যাচটাতে কি কারণে তাকে খেলানো হলো না প্রথম থেকে? কি কারণে তাকে সেকেন্ড হাফের শুরু থেকে খেলানো হলো না? এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। ব্রুনো গিমেরেসের কথা বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটা তার ভালো কেটেছে, কিন্তু তিনি আজকে যখন পেনাল্টিটা মিস করলেন, সেই পেনাল্টি টেকারটা তিনি কিভাবে হলেন ফার্স্ট চয়েস, সেটাও প্রশ্নবিদ্ধ। আনচেলত্তি পরে বলেছেন যে ব্রাজিল টিমের পেনাল্টি টেকারদের ওই সিরিয়ালটা হচ্ছে গিয়ে এইরকম যে 1 নাম্বার নেইমার, 2 নম্বর ইগর চিয়াগো, 3 নাম্বার রাফিনিয়া, 4 নাম্বারে গিয়ে ব্রুনো গিমেরেস। যেহেতু প্রথম 3 জন আনঅ্যাভেলেবল ছিলেন, সেই কারণে ব্রুনো গিমেরেসকে পেনাল্টিটা নিতে দেওয়া হয়েছে। তো হোয়াই নট ভিনিসিয়াস জুনিয়র? ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি নেয়ার রেকর্ড অত ভালো না, ট্রু, কিন্তু একই সঙ্গে তার সঙ্গে তো কনফিডেন্সটা আছে। এই বিশ্বকাপে এত ভালো খেলছেন, সেই বিষয়টা তো আছে। তাহলে তাকে সেটা কেন নিতে দেওয়া হলো না? ম্যাচ শেষেও কিন্তু ভিনিসিয়াস বলেছেন যে আমি তো কখনো দায়িত্ব এড়িয়ে যেতে চাইনি এবং দায়িত্ব এড়াবো না। তার মানে তিনি ওই যে পেনাল্টি নেয়ার সুযোগটা পেলে তিনি তো সেটা নিতেন এবং ব্রাজিল ওই জায়গাটাতে অবশ্যই এগিয়ে যেতে পারত। সেই সুযোগের জায়গাটা ব্রাজিলের ছিল। ব্রাজিলের এই টিমটাকে কোচ আজকের এই ম্যাচটাতে যেভাবে সেট করেছেন, সেইটা একেবারে একটা আন্ডারডগ টিমের মতো। সেইটা হচ্ছে গিয়ে একটা ছোট দলের মতো। নরওয়ের মতো দলের বিপক্ষে এটা আসলে ভাবাই যায়নি যে ব্রাজিল প্রতিপক্ষের পায়ে বল দিয়ে আরামে তারা সিট ব্যাক করবে এবং তারা হচ্ছে গিয়ে কাউন্টার অ্যাটাকের আশায় থাকবে। মাত্র 33% বল পজিশন ব্রাজিলের এরকম একটা ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের ম্যাচে থাকবে, সেইটাও নরওয়ের বিপক্ষে। এইটা আসলে ব্রাজিল ফুটবলের পতনটাকেই চিহ্নিত করে। হ্যাঁ, আনচেলত্তির হাতে এখন সময় আছে, 4 বছর সময় আছে। সেই 4 বছর সময়ের মধ্যে এই ব্রাজিলকে তিনি কতটা গুছিয়ে নিতে পারেন? এই ব্রাজিলে প্রতিভা রাখাল আছে, সবই ঠিক আছে। কিন্তু এই ম্যাচটাতে আসলে কোচের ক্লাব ক্যারিয়ারের সিভিটা যতই ভারী হোক না কেন, ন্যাশনাল টিমের ফার্স্ট অ্যাসাইনমেন্টে ব্রাজিলের তিনি ব্যর্থ হলেন। প্রবলভাবেই তিনি ব্যর্থ হলেন। এই ব্যর্থতার জন্য ব্রাজিলের ফুটবল যারা ভালোবাসে, সেই
ফুটবল সমর্থকদের কাঠগড়ায় কোচ কার্লো অ্যাঞ্চেলোর দিকেও দাঁড়াতেই হবে।